স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। তিউনিসিয়ায় আগুন লেগে নৌকাডুবির ঘটনায় নিহত 9 জনের 8 জনই বাংলাদেশি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের 5 জন মাদারীপুর ও 3 জন গোপালগঞ্জের। আজকে ভোর পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমরা মিশন থেকে দূতাবাস থেকে যা পেয়েছি তাতে 9 জনের মৃত্যুবরণ করছেন, তার মধ্যে 8 জন বাংলাদেশি এবং এই 8 জন বাংলাদেশির সবার পরিচয় 6 জনেরটা অলরেডি পাওয়া গেছে, আর 2 জনেরটা পরিচয় বিষয়ে বিকালে আমরা জানতে পারবো তাদের পরিচয় পাওয়া গেছে কিনা। 8 জন বাংলাদেশি নিহত হয়েছেন। বড়দের কীভাবে আনা হবে সে বিষয়ে আমরা দূতাবাসের সাথে যোগাযোগ করছি। আমরা এটা এক্সপার্ট মিনিস্ট্রির সাথে কথা বলে একটা ব্যবস্থা বসে দিচ্ছি। তিউনিসিয়ায় ট্রলার ডুবে নিহত 8 বাংলাদেশির বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের মধ্যে 5 জন মাদারীপুরের আর 3 জন গোপালগঞ্জের। দালালের মাধ্যমে ভাগ্য বদলের আশা ছিল সবার, কিন্তু সব শেষ। মরদেহ দ্রুত ফেরত আনার দাবি পরিবারগুলোর। মাদারীপুরের রাজুরের কদমবাড়ি খালিয়াসহ বিভিন্ন গ্রামেই এখন এমন পরিবেশ। তিউনিসিয়ায় ট্রলার ডুবে নিহত 5 জনের বাড়িতে শোকের মাতম। ইতালি গিয়ে ভাগ্য বদলের আশা ছিল সজীব মামুন সজলদের, কিন্তু সব শেষ। স্বজনদের দাবি 10 থেকে 15 লাখ টাকা করে তারা তুলে দিয়েছিলেন দালালদের হাতে। অবৈধভাবে দালাল এইভাবে আসলে ঠিক না, ভুল মানুষের হয়, ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমার লাশটা দেশে না দিলে আমি বাঁচবো না। একই চিত্র গোপালগঞ্জের মুকসুদপুরে। কায়েস, রিফাত ও রাসেলের বাড়িতে থামছে না স্বজনদের আহাজারি। দালালের খপ্পরে পড়ে সব শেষ। 14 তারিখে ওইখান থেকে আর কি রওনা দিছিল ইটালির উদ্দেশ্যে। তারপরে থেকে আর কোনো যোগাযোগ করতে পারিনি। পারিবারিক প্রবলেম ছিল, আমার হাজবেন্ড অসুস্থ ছিল, এই জন্য আমরা এই ডিসিশনটা নিই। আমার শুধু কল যাচ্ছে রে, ধক পেটে কান্দো না, চেক করতে কান্দর ইচ্ছা করে আমার। পুলিশ বলছে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সবাইকে দালালদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানালেন এই কর্মকর্তা। দালাল চক্রকে আমি মনে করি এটা আইনের আওতায় আনা উচিত এবং আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। যে কোনো মূল্যে আমরা এই দালালকে আইনের আওতায় নিয়ে আসব। সাগরপথে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ায় ট্রলারে আগুন লাগে। এতে নৌকা ডুবে নিহত হন এই 8 বাংলাদেশি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ফিলিস্তিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় বাংলাদেশ। পাশাপাশি ফিলিস্তিনিদের উপর যে কোনো বৈষম্যমূলক আইন প্রয়োগ সহ তাদের অধিকার হরণ হয় এমন পদক্ষেপ বন্ধের দাবিও বাংলাদেশের। আন্তর্জাতিক বিচার আদালতের দ্বিতীয় দিনের শুনানিতে অংশ নিয়ে এসব দাবি জানিয়েছে বাংলাদেশ। শুনানিতে বাংলাদেশের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ বলেন, ফিলিস্তিনে অবৈধ দখলদারিত্বের অবসানও চায় ঢাকা। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা ইস্যুতে শুনানির জন্য 2022 সালে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। সোমবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হয় এই ইস্যুতে শুনানি, যার দ্বিতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপন করে বাংলাদেশ। শুনানিতে ইসরায়েলি আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য ক্ষতিপূরণ সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন বাংলাদেশের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ। দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে ইসরায়েলকে। পাশাপাশি ভবিষ্যতে এমন পদক্ষেপ যাতে না নেয় দিতে হবে সেই নিশ্চয়তা। তেল আবিব বর্তমানে ফিলিস্তিনিদের সাথে যা করছে তা কোনোভাবেই স্বীকৃতি দেওয়া যায় না। গাজা থেকে সেনা প্রত্যাহারের দাবিও বাংলাদেশের। দখলদারিত্বের অবসান, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন আর ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বিশ্বের যথাযথ পদক্ষেপ চায় ঢাকা। ইসরায়েলের দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের 3টি মৌলিক ধারার সাথে সাংঘর্ষিক। আত্মরক্ষার অধিকার হরণ, বল প্রয়োগে ভূমি দখল এবং জাতিগত বৈষম্যমূলক আচরণ করছে ইসরায়েল। আত্মরক্ষার দোহাই দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভাঙতে পারে না। এই অজুহাতে নিজেদের পদক্ষেপকে বৈধতাও দিতে পারে না। শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করার কথা মোট 52টি দেশ ও 3টি সংগঠনের। আইসিজের এই শুনানি চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
লেবাননে চলছে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিতকরণ। চলতি মাসের শুরু থেকে রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চলছে এই কর্মসূচি। এখন পর্যন্ত বৈধ হতে আবেদন করেছেন 4 শতাধিক বাংলাদেশি। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন প্রবাসীরা, খুশি বৈধ হওয়ার সুযোগ পেয়ে। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার প্রতিবেদনে বিস্তারিত। বৈধ হওয়ার আবেদন করতে লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসের সামনে অনিয়মিত প্রবাসীদের এই জমায়েত। চলতি মাসে শুরু হয়েছে অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ কার্যক্রম। দূতাবাস নির্ধারিত দিনে জমা নেয় আবেদন। 1 ফেব্রুয়ারি শুরু হওয়া কার্যক্রমে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে 4 শতাধিক। নানা জটিলতায় বৈধতা না পেয়ে অবৈধভাবেই দেশটিতে বসবাস করছেন অনেক বাংলাদেশি। ফলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তো হচ্ছেনই, দীর্ঘদিন ধরে দেশেও আসতে পারছেন না তারা। দূতাবাসের উদ্যোগে বৈধ হওয়ার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরা। অনেক বছর ধরে কামা করতে পারি না, 8 বছর হয়েছে, যোগাযোগ করতে পারি না, ফ্যামিলির সাথে দেখা করতে পারি না। আমি বিগত 8 বছর আকামা ছাড়া আমি দেশে যাওয়ার জন্য অনেক কোনো প্রকার কোনো লাইন ছিল না, কিন্তু আমি একবারে চলে যাবো, আবার আমি দেশে যাই কী করবো এই চিন্তা করে আমি অনেক লম্বা সময় ধরে যাইতে পারি না। আমি নতুন কফিলের মাধ্যমে আকামা করতে পারলে আমি দেশে যাইতে পারবো। নতুন কফিল নিয়ে আসছি, দূতাবাস থেকে সুযোগ দিয়েছে, এই জন্য যদি কাগজপাতি হয় ইনশাল্লাহ আমি অনেক খুশি হব। আমি আমার কফিল নিয়ে আসছি। আমি অবশ্যই দূতাবাসকে স্পেশালি ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে লেবাননে নারী পুরুষ মিলিয়ে প্রায় 30,000 অনিয়মিত বাংলাদেশি বসবাস করছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। বিশেষ পরিচয়পত্র চান আমিরাতের প্রবাসীরা। যে পরিচয়পত্রের সুবাদে বিমানবন্দর সহ নানা জায়গায় আলাদাভাবে মূল্যায়ন করা হবে রেমিটেন্স যোদ্ধাদের। আমিরাতের আজমানে হোমনা মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভায় এই দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় ভিসা জটিলতা, প্রবাসী মৃত্যু হলে লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা সহ বিভিন্ন সমস্যার কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজিরুল হক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আজমান শাখার সভাপতি আব্দুল আলিম CIP। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ সাফায়েতুল্লাহ, সিনিয়র সহ সভাপতি N ইসলাম সরকার, সহ সভাপতি আইয়ুব নবী, মোহাম্মদ রনি, শামীম আহমদ সহ অন্যান্যরা। আমরা আমাদের প্রবাসী যারা এখানে রেমিটেন্স যোদ্ধারা আছেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনার ব্যাপারে যদি কোনো রকমের কোনো আর্থিক সহযোগিতা লাগে, অনুদান লাগে, আমরা কিন্তু সেটা দিব। প্রবাসীদের যারা এখানে প্রকৃত অসহায় প্রবাসী আছেন, তাদের ভিসা পতাকা নেই, তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করছি এবং প্রবাসের যারা আছে এবং তাদের দেশে তাদের কারো যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করার লক্ষ্যে আমরা আমাদের এই প্রবাসী কল্যাণ কাজ করে যাচ্ছে। হোমনা মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে হোমনা মেঘনা প্রবাসী যারা এখানে আছেন সংযুক্ত আরব আমিরাতে এবং অন্যান্য দেশে এবং দেশে বিদেশে মিলে সর্বসাকুল্যে যত প্রবাসী আছেন এবং দেশের মানুষ আছেন তাদের প্রত্যেকের যে কোনো অসুবিধাতে আমরা একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে তার সমস্যার সমাধান করব। যথাযথ মর্যাদায় পর্তুগালে পালিত হয়েছে ঈদে মিলাদুন নবী। দেশটির রাজধানী লিসবনে আনজুমানে আল ইসলাম পর্তুগালের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভায়। এ সময় বক্তারা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। সকল মুসলিমদেরকে ইসলামের বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান। আয়োজনে অংশ নেন বাংলাদেশ কমিউনিটি নেতারা। অর্ধশতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে আহলে হক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষ যেন থাকে। কারণ ইউরোপে এবং বিভিন্ন দেশে প্রবাসে আসার পরে মানুষ অনেকভাবে ডাইভার্ট হয়ে যায়। আমরা চাই মানুষের ঈমান এবং আমল হেফাজত থাকুক। ওমানে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে বারাকায় করা হয় আয়োজন। কেক কেটে শুরু করা হয় উৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবে আয়োজনে ছিল নানা পদের দেশীয় পিঠার আয়োজন, ছিল নানা ধরনের খেলাধুলারও। এই উৎসবে অংশ নেয় ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রস্তাবিত সহ 8টি উইংস। অংশগ্রহণ করে সদ্য অনুমোদিত বৃহত্তর চট্টগ্রাম উইংসও সবশেষ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। চট্টগ্রাম উইংসের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূর মোহাম্মদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব সেলিম পারভেজ, CIP বাদশা মিয়া, জয়নাল আবেদিন সহ অন্যান্যরা। মিয়ানমারের চলমান সশস্ত্র সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে আবারও ছড়ালো আতঙ্ক। সোমবার রাতভর গুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের শাহপরীর দ্বীপ।
গেল কয়েকদিন সীমান্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার সকাল থেকেই আবারও গোলাগুলির শব্দ শোনা যায়। বন্ধ রাখা হয়েছে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট পর্যটকবাহী জাহাজ চলাচল। গতকাল সীমান্তবর্তী নাফ নদী থেকে নিখোঁজের 18 দিন পর এক জেলের মরদেহ উদ্ধার হলে আতঙ্ক বাড়ে কয়েক গুণ। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর হাতে তার মৃত্যু হয়েছে ধারণা স্থানীয়দের। অনুপ্রবেশ ঠেকানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবারও স্বাগত, দেখছেন প্রবাসে বাংলাদেশ। পবিত্র রমজান মাসে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অবশ্য গেল অক্টোবর মাসে গাজায় অভিযান শুরুর পর থেকেই মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়ে আসছে ইহুদিবাদী কর্তৃপক্ষ। বিশেষ করে শুক্রবারে জুমার নামাজ আদায়ের সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপ করা হয়। বিধিনিষেধ সত্ত্বেও প্রতি শুক্রবারে হাজার হাজার ফিলিস্তিনি সেখানে নামাজ আদায় করেন। ভারতের সাথে উত্তেজনার মধ্যে এবার মালদ্বীপকে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সমুদ্র সীমার নিরাপত্তায় টহল জাহাজ ও সামরিক বিমান পাঠানো হবে, এমন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড টু। এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সাথে বৈঠক করেন ডোনাল্ড টু। সম্প্রতি মার্কিন সংস্থা ইউএসআইপিতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক ইন অ্যাকশন শিরোনামে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ সময় ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ক্ষমতার ভারসাম্য ইস্যুতে কথা বলেন তিনি। লুয়ের বক্তব্যে উঠে আসে মালদ্বীপের চলমান রাজনৈতিক অস্থিরতার বিষয়টিও। প্রায় 1200 দ্বীপ বিশিষ্ট একটি রাষ্ট্র মালদ্বীপ। এর উপকূলীয় এলাকার আয়তন 53,000 বর্গ কিলোমিটার, যা ফ্রান্সের সমান। মালদ্বীপকে ছোট রাষ্ট্র মনে হলেও প্রতিরক্ষা সংক্রান্ত চাহিদার কথা বিবেচনা করলে এটি বড় একটি দেশ। ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যেই সেমিনারে লু ঘোষণা দেন উপকূলীয় এলাকায় নিরাপত্তার জন্য মালদ্বীপের টহল জাহাজ ও সামরিক বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। এত বিশাল এলাকার সার্বভৌমত্ব রক্ষা করাটা সহজ কাজ নয়, তবে প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরঞ্জাম ব্যবহার করে কাজটি করা সম্ভব। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পাঠানো টহল জাহাজ মালদ্বীপের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি। 2 সপ্তাহ আগেই এই মার্কিন কর্মকর্তা মালদ্বীপ সফর করেন। সেখানে প্রেসিডেন্ট মুইজুর সাথে ডোনাল্ড লু সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ছাড়াও নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।